দেশে বিদেশে যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার অনুপমা হক, ক্লিক হেলথ সার্ভিস এর হেলথ সার্ভিস ডিজাইন এবং পলিসি ডাইরেক্টর। ক্লিক হেলথ সার্ভিস এর পক্ষ থেকে এইটি আমাদের নিয়মিত স্বাস্থ্য কথন। এই সিরিজ অনুষ্ঠানে পরিবারের বয়স্ক বা সিনিয়র সদস্যদের সাধারণ সমস্যা, ক্রনিক রোগের ম্যানেজমেন্ট এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে সমাধান নিয়ে আলোচনা হবে। উন্নত বিশ্বের ডিজিটাল হেলথ ম্যানেজমেন্টের সেবাটি আপনার বাবা এবং মায়ের জন্য ক্লিক কিভাবে প্রদান করছে, আসুন দেখে নিই একটি ভিডিওর মাধ্যমে। ছোটবেলায় বৃষ্টিতে ভিজলেই প্রচণ্ড জ্বর হতো আমার। মনে পড়ে খুব সামান্যতেই মা বাবা কিভাবে যে আগলে রাখতেন আমাকে। মা, কেমন আছো মা? এখন সেই মা বাবাকে ছেড়ে কত দূরে থাকতে হয়। তবু মন পড়ে থাকে সব সময় তাদের পাশেই। আজ বারবার মনে হচ্ছে মুহূর্তেই ছুটে চলে যাই তাদের কাছে, পাশে বসে জিজ্ঞেস করি কেমন আছো এখন। আমাদের বয়স যেই গতিতে বাড়ছে তাদের ঠিক সেই একই গতিতে বয়স কমছে। অনেক সময় তারা হয়ে যাচ্ছে শিশুর মতো। শুধু উপদেশ নয়, এখন তাদের প্রয়োজন মমতার বন্ধন। শুধু স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নয়, বরং দরকার আড্ডার ছলে শূন্যতা পূরণের ব্যবস্থাও। ওষুধগুলো ঠিকমতো খাওয়া হচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হয়। নির্ভরশীল ফার্মেসি থেকে ওষুধ কেনা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হয়। স্বাস্থ্যবিধি মেনে চলতে সাহায্য করতে হয় স্নেহের মাধ্যমে, তাদের পছন্দ অপছন্দ বুঝে। টেস্ট রিপোর্টগুলো গুছিয়ে রাখতে হয় যাতে দরকারের সময়ে সেগুলো হাতের কাছে পাওয়া যায়। সময় মতো ঠিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া এবং মেডিকেল হিস্ট্রি গুছিয়ে ডাক্তারকে বলতে পারা, খুঁটিনাটি সব দিকেই গুরুত্বের সাথে খেয়াল রাখতে হয়। কোথায় আমার নানু ভাই কোথায়? পৃথিবীর অপর প্রান্ত থেকেও আপনার দুশ্চিন্তা যে কম নয় সেটা আমরা বুঝতে পারি। আপনাকে সাহায্য করতে ক্লিক হেলথে রয়েছে নানাবিধ সেবা ব্যবস্থা। আমাদের ডাক্তার আপনার প্রিয়জনের পাশে থাকবে আপনারই ছায়া হয়ে। শারীরিক মানসিক অবস্থার হালনাগাদ তথ্য দিয়ে আপনাকে সম্পৃক্ত রাখবে প্রতিনিয়ত। নিবিড় সম্পর্ক আর মমতা নিয়ে স্বাস্থ্য সহায়ক বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। ক্লিক হেলথ বাংলাদেশ, আমেরিকা ও ইউরোপে অবস্থিত স্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি হয়তো এই মুহূর্তে দূরে আছেন, কিন্তু আমরা আপনার প্রিয়জনের পাশে আছি, আপনারই নির্ভরযোগ্য প্রতিনিধি হয়ে। সুধী, আশা করি ভিডিওটি আপনাদের ক্লিকের সার্ভিস সম্পর্কে আগ্রহী করে তুলেছে। আজকের মূল অনুষ্ঠানে আসি। আজকের বিষয়, পরিবারে বয়স্ক কারো করোনা সন্দেহ করছি, কখন হাসপাতালে যাব। ক্লিকের পক্ষ থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন প্রফেসর ডক্টর সঞ্জিদা শাহরিয়ার। উনি আমাদের হেড অফ হেলথ এবং ওয়েলবিং সার্ভিস। এই পর্যায়ে অনুষ্ঠানের সঞ্চালনা এবং প্রশ্নোত্তর পর্বটির ভার তুলে দিচ্ছি প্রফেসর ডাক্তার সঞ্জিদার কাছে। ধন্যবাদ অনুপমা। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে এই অতিমারিতে আমরা 1 বছরের অধিক সময় পার করেছি এবং এই প্যান্ডেমিকে যেসব চিকিৎসকদের হারিয়েছি, ক্লিক পরিবারের পক্ষ থেকে তাদেরকে বিনম্রভাবে স্মরণ করছি। আপনারা জানেন যে জাতিসংঘ 60 অথবা তার ঊর্ধ্ব যারা, তাদেরকে বয়স্ক বলছেন এবং
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশের ষাটোর্ধ্বদের মৃত্যুর হার শতকরা 39% এই করোনা ভাইরাসের কারণে। এই কারণেই আমরা এই পর্বটি সাজিয়েছি পরিবারের বয়স্কদের করোনা হলে কখন আমরা তাদেরকে হাসপাতালে নিয়ে যাব। আলোচনায় আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর বি.এম. আতিকুজ্জামান, ফ্যাকাল্টি, কলেজ অফ মেডিসিন, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি, ডাইজেস্টিভ অ্যান্ড লিভার সেন্টার ফ্লোরিডা এবং ডিরেক্টর প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া। ডক্টর আতিক কেমন আছেন? ভালো আছি, অনেক ধন্যবাদ ডক্টর সঞ্জিদা, ডক্টর অনুপমা আমাদেরকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য এবং খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করছেন, করোনা এবং বয়স্ক মানুষ। কারণ এই গ্রুপটিতেই আমরা দেখছি মৃত্যুর হার সবচেয়ে বেশি এবং যারা মারা যাচ্ছেন না তারাও কিন্তু করোনা পরিবর্তিত যে সমস্ত সিমটম হচ্ছে বা সমস্যা হচ্ছে সেগুলোতে সবচেয়ে বেশি সাফার করছেন। তো আজকে এগুলো নিয়ে আলাপ করাটা খুব দরকার। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবার আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের দ্বিতীয় অতিথি, ডক্টর তাসবিরুল ইসলাম, ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট প্রফেসর, ইন্ডিয়ানা স্কুল অফ মেডিসিন। তিনি মেডিকেল ডিরেক্টর, ডিপার্টমেন্ট অফ পালমোনোলজি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার এবং চেয়ারম্যান প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার। এবং উনি এই মুহূর্তে আইসিইউর সামনে থেকে আসলে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং উনি যে আমাদেরকে সময় দিচ্ছেন ক্লিক পরিবারের পক্ষ থেকে আমরা অনেক কৃতজ্ঞ বোধ করছি। কেমন আছেন? ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য প্রফেসর সঞ্জিদা, ডক্টর অনুপমা হক, and also I want to thank Click Health. আজকে আমরা আলাপ করব বয়স্কদের যারা আছেন তাদেরকে কিভাবে চিকিৎসা দেওয়া যায় ইন দ্য সেটিং অফ কোভিড। সো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার যেটা বলে আমি কেমন আছি, ভালো আছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। তাহলে দর্শক আমরা মূল অনুষ্ঠানে চলে যাই। প্রথমেই আমি আসলে জানতে চাইবো, আমরা যেটা দেখলাম যে 39%, এটা একটা বিরাট বড় নাম্বার। বাংলাদেশে কিন্তু সব থেকে বেশি মৃত্যুর হার দেখা যাচ্ছে বয়স্কদের মধ্যে এবং আপনারা জানেন যে প্রথম ওয়েভ শেষ, দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। এই সময় বয়স্কদের কোভিড আক্রান্ত হওয়ার যে ঘটনাটা সেটা আমরা কিভাবে বুঝবো যে আমার পরিবারের বয়স্ক সদস্যটি কোভিড আক্রান্ত হলেন এবং কি কারণে তারা ভালনারেবল, এটাই জানার জন্য আমি প্রথমেই বিনীতভাবে অনুরোধ জানাবো ডক্টর বি.এম. আতিকুজ্জামানের কাছে। ডক্টর আতিকুজ্জামান। অনেক ধন্যবাদ অধ্যাপক সঞ্জনা। তো আমি যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো বয়স্কদের কেন কোভিড বেশি আক্রান্ত করছে, এটা হলো খুব ইম্পর্টেন্ট কথা। আরেকটা হলো যে এই মুহূর্তে বাংলাদেশ দ্বিতীয় ওয়েভ বা সেকেন্ড ওয়েভের ভিতর দিয়ে যাচ্ছে, এটি আরেকটা কথা। এই কোভিডের সময় আমরা যেটা দেখেছি যে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্করা, বিশেষ করে 60 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন, এবং মৃত্যুর হারও কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি। কেন তারা আক্রান্ত হচ্ছেন? তারা আক্রান্ত হচ্ছেন এই জন্য যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য বয়সের মানুষদের চেয়ে কম। আরো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে 60 বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদের কোমরবিড কন্ডিশন কিংবা অন্যান্য রোগও রয়েছে তার উপরে। এই দুটো যখন আমরা সংমিশ্রণ করি তখনই দেখা যায় যে এই গ্রুপে রোগ সংক্রমণের পরিমাণও বেশি এবং একই সাথে মৃত্যুর হারও বেশি। তারপর আরেকটা বড় ব্যাপার আছে, সেটি হলো রোগ প্রতিরোধের ক্ষমতা। একটা তরুণ মানুষের যতটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকে, একজন বয়স্ক মানুষের কিন্তু তার চেয়ে কমে যায়, অনেকগুলো কারণে কমে যায়। আমাদের শরীরে যে কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের এগেনস্টে আমাদের রোগ প্রতিরোধের অনেকগুলো স্তর আছে বা ধাপ আছে। যখন একটা ভাইরাস আমাদেরকে আক্রমণ করে, কিছু কিছু অ্যান্টিবডি চেষ্টা করে সেটাকে নিউট্রালাইজ করে দেওয়ার জন্য, কিছু কিছু সেল যেগুলো সৈন্য হিসেবে কাজ করে সেই ভাইরাসটাকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য। দেখা যায় যে বয়স্ক মানুষদের সেটি কম। এটি গেল কেন বয়স্ক মানুষরা আক্রান্ত হচ্ছেন। আর বয়স্ক মানুষদের কমন সিমটম কোনগুলো আছে? বয়স্ক মানুষদের কমন সিমটম কিন্তু ইয়াং মানুষের চাইতে একটু আলাদা, এবং অনেক সময় ওরকম সিমটমস খুব তাড়াতাড়ি ধরাও পড়ে না, কারণ বয়স্ক মানুষদের ইমিউন সিস্টেম একটু স্লথ বা অলস। এই মুহূর্তে একজন বয়স্ক মানুষ যদি ভালো ফিল না করেন, যদি কোনো কিছু তার স্বাভাবিক জীবনযাত্রার বাইরে যদি কোনো কিছু দেখেন, সামান্য জ্বর হয়েছে, কাশি হয়েছে,
শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হঠাৎ করে ডায়রিয়া শুরু হয়ে গেছে, খুব দুর্বল বোধ করছেন, খিদে চলে যাচ্ছে, এগুলো যখনই দেখবেন মনে করতে পারেন যে করোনা হওয়ার সম্ভাবনা বেশি। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে করোনা একটা বায়ুবাহিত রোগ, এবং সে কারণেই আমাদেরকে বুঝতে হবে যে যে কোনো উপসর্গ ধরে নিতে হবে যে করোনা হবার সম্ভাবনা বেশি, এবং তখনই সাবধান হতে হবে। এবং কেন সাবধান হতে হবে? কারণ বয়স্ক মানুষরা যেমন করে আক্রান্ত হলে তাদের ইমিউন সিস্টেম বুঝতে পারে না যে তারা আক্রান্ত হয়েছেন, একইভাবে তারা কিন্তু আক্রান্ত হয়ে তাদের উপসর্গ সেভাবে নাও হতে পারে, এবং উপসর্গ ছাড়াও তাদের শারীরিক অবস্থা কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। আর সেজন্যই বয়স্করা হলো এমন একটা এজ গ্রুপ যারা সবচেয়ে ভালনারেবল, কারণ তারা কোনো রকম সিমটম ছাড়া, কোনো রকম আমাদেরকে না জানিয়েই হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারেন। অনেক ধন্যবাদ ডক্টর আতিক। আপনার কথা থেকে খুব চমৎকার ভাবে উঠে আসলো যে বয়স্করা আসলেই সাধারণ যারা ইয়াং গ্রুপ তাদের থেকে বেশি রোগের ঝুঁকির সম্মুখীন, এবং ক্লিক হেলথ কিন্তু সবসময় বয়স্কদের কথাই বলছে, বয়স্কদের কথাই ভাবছে। এখানেই আমি একটু ডক্টর তাজবিরুল ইসলামের কাছে আসতে চাইবো। আমার প্রশ্নটা হচ্ছে যে যেটা ডক্টর আতিক বলছিলেন যে বয়স্করা তো খুব সহজে অনেক সময় সিমটম ছাড়াও তারা অসুস্থ হয়ে থাকতে পারেন, বা অনেক সময় তারা বাসায় অন্যান্য কোমরবিডিটি অসুস্থতার ঝুঁকি নিয়েও থাকতে পারেন। আমরা কিভাবে বুঝবো যে আমাদের বাসার যে বয়স্ক সদস্যটি তাকে এখন হাসপাতালে নিতে হবে? ডক্টর তাজবিরুল ইসলাম। ধন্যবাদ প্রফেসর সঞ্জিদা, এটা চমৎকার কোয়েশ্চেন এন্ড ভেরি ডিফিকাল্ট টু অ্যান্সার এজ ওয়েল। তো আসলে যেটা ডক্টর আতিকুজ্জামান বললেন যে বয়স্কদের প্রেজেন্টেশনটাও ডিফারেন্ট হতে পারে, নট টিপিক্যাল। যেটা আমরা বলি না, কাশি, সর্দি, ব্রিদিং ডিফিকাল্টি, শ্বাসকষ্ট হচ্ছে, ভাল লাগছে না, এই সিমটমসগুলি নাও থাকতে পারে হচ্ছে বয়স্কদের। তো আমরা যেটা করি যে আমরা হচ্ছে বয়স্করা যেটা আমরা ফাইন্ড আউট করি কারা হচ্ছে ভালনারেবল, তাই না? যাদের হচ্ছে বয়স্ক তারা তো একটা গ্রুপ আছেই, তাদের সাথে যদি কোমরবিড ইলনেস থাকে, যেমন যাদের ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, হার্ট ডিজিজ আছে, লাং প্রবলেমস আছে, হিস্ট্রি অফ স্ট্রোক আছে, তাদের যদি ওরকম হিস্ট্রি থাকে তারা মোর ভালনারেবল টু গেট কোভিড। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই গ্রুপের পেশেন্টদেরকে খুব ভিজিল্যান্ট থাকতে হবে দেখার জন্য। দুইটা প্যারামিটার আমরা ফলো করি। একটা হচ্ছে ক্লিনিক্যাল প্যারামিটার। ক্লিনিক্যাল প্যারামিটারটা কি? যে পেশেন্ট বলবে যে পেশেন্ট ভাল লাগছে না, দুর্বল হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে, উইক হয়ে যাচ্ছে, ফিভার আসছে। তো সেটা হচ্ছে একটা সিমটমস। সবগুলি যে থাকবে তা না, কিছু থাকবে আবার কিছু নাও থাকতে পারে। হয়তোবা তার শ্বাসকষ্ট নাই, তার কাশি আছে, তার হয়তোবা কোনো লাংসের কোনো সিমটমসই না, কিন্তু তার হচ্ছে ডায়রিয়া হচ্ছে, এরকম আসতে পারে। হয়তোবা তার কোনো সিমটমসই নাই, শুধু উইকনেস নিয়ে আসছে। এখন যেহেতু আমাদের কোভিড প্যান্ডেমিক, কোনো মানুষের যদি কোনো সিমটমস আসে আমরা প্রথমেই এটা কোভিড ধরে নেব, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখবো যে পেশেন্টের, এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল প্যারামিটার গেল। আরেকটা দেখবো হচ্ছে আমরা কিছু মনিটরিং যদি বাসায় করতে পারি, যেমন কারো যদি পালস অক্সিমিটার একটা আছে যন্ত্র, যেটা দিয়ে আমরা অক্সিজেনের মাত্রাটা দেখতে পাই। এখন পালস অক্সিমিটার যন্ত্রটা আঙ্গুলে পরানো হয়, এবং আঙ্গুলে পরানোর পর দুইটা রিডিং দেয়, একটা হচ্ছে অক্সিজেনের মাত্রাটা দিচ্ছে, আর একটা দিচ্ছে হার্ট রেটের কি অবস্থা। সো আমরা যদি দেখি কারোর হার্ট রেট বেড়ে যাচ্ছে, তাহলে একটা সাইন দিচ্ছে যে তার কিছু একটা ঘটনা ঘটছে আসলে। আর যদি দেখি অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে, কত কমে গেলে 94%-এর নিচে যদি কমে যায় অন রুম এয়ার, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমরা ধরে নেবো এটা হচ্ছে সিগনিফিক্যান্ট। সো এটা হচ্ছে একটা প্যারামিটার। তারপর যদি কারোর যদি সুবিধা থাকে যে ব্লাড প্রেশারটাও মাপতে পারবে, তাহলে ব্লাড প্রেশারটাও মাপলো, যদি দেখে ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে, সেটাও একটা ইন্ডিকেশন যে মনে হয় কিছু একটা ঘটছে। তারপর যদি আমরা দেখি যে পেশেন্টের টেম্পারেচার নিয়ে দেখলাম যে টেম্পারেচারটাও হচ্ছে বেড়ে যাচ্ছে, ফিভার আসছে, সেটাও একটা সিগনিফিক্যান্ট একটা সাইন হতে পারে, সিমটমস হতে পারে দ্যাট পেশেন্ট মে হ্যাভ কোভিড। তো আমি যেটা বলতে চাচ্ছি ইন সামারি, যে একটা হচ্ছে ক্লিনিক্যাল প্যারামিটার দেখতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে পেশেন্টের তো শ্বাসকষ্ট নাই, কাশি নাই, তাহলে ওর কোভিড না, এটা কিন্তু না। কোভিড কিন্তু হেড টু টো, চামড়া থেকে শুরু করে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে কোনো অর্গান কিন্তু ইনভলভ করতে পারে। অনেক কিন্তু আমরা বলি কোভিড টাং,
কোভিড মাউথ, অনেকে কিন্তু মুখে অনেক ব্লিস্টার চলে আসছে হয়তো, বা অনেক সোর টাং, বোধহয় আমি খেতে পারতেছি না, গিলতে পারছি না, খুব ব্যথা হচ্ছে, সেটাও কিন্তু একটা কোভিড এর সাইন। তো সেই জন্য কোভিড এর সাইনটা হচ্ছে খুব একটা সিমটমস খুব নন স্পেসিফিক। যদিও কমনটা বলা হচ্ছে শ্বাসকষ্ট, কিন্তু অনেক পেশেন্টকে দেখা গেছে যেটা আমরা বলি হ্যাপি হাইপক্সিয়া, মিনিং কারোর হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে না, কিন্তু অক্সিজেন মাত্রা মাপতে যায় দেখা গেল যে অক্সিজেন মাত্রা অনেক কমে গেছে। তো সেটাও একটা সিগনিফিকেন্ট একটা সাইন হচ্ছে ফর কোভিড। সো আমি বলবো ইন সামারি, এনি আনইউজুয়াল সিমটমস যেটা তার ছিল না, হঠাৎ করে তাকে দেখছি তাতে এই সিমটমসটা চলে আসছে, থিঙ্ক অ্যাজ কোভিড। আর ক্লিনিকে আর মনিটরিং এর ব্যাপার হচ্ছে জাস্ট হার্ট রেট, পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেনের মাত্রা এবং ব্লাড প্রেশার এবং টেম্পারেচারটা যদি দেখি অ্যাবনর্মাল আসছে, তখনই এই গ্রুপের মানুষজনকে ডাক্তারের পরামর্শ নিতে হবে আর মোস্ট লাইকলি হসপিটালে যেতে হবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ডক্টর তাজবিরুল ইসলাম। দর্শক, উনি কিন্তু খুব জরুরি একটা কথা বলেছেন যে মাথা থেকে পা পর্যন্ত যদি আমরা যে কোনো রকম সিমটম, সেটা কিন্তু এখন কোভিড এর কথা ভাববো, এবং আমি দর্শকদেরকে এই ব্যাপারটা মনে রাখতে বলছি, এবং এই মেসেজটা আমার মনে হয় আমরা সবার মধ্যে সার্কুলেট করতে পারি। এবার আমি আবার একটু ডক্টর বি এম আতিকুজ্জামানের কাছে আসতে চাইবো যে যদি রোগীকে বাসায় রাখতেই হয় এবং আমরা রাখবো, সেরকম বড় কোনো সিমটম আসছে না, তাহলে কি কি প্যারামিটার দেখে আমরা বুঝবো যে রোগীটিকে বাসায় রেখেই চিকিৎসা করা এই মুহূর্তে সম্ভব? ডক্টর বি এম আতিকুজ্জামান। অনেক ধন্যবাদ অধ্যাপিকা সঞ্জিদা। ডক্টর তাজবিরুল ইসলাম উনি খুব চমৎকার করে বলেছেন এবং কয়েকটা প্যারামিটারের কথা বলেছেন। তার মধ্যে প্রথম যে প্যারামিটারটা, সেটাকে আমরা জেরিয়াট্রিকের ভাষায় বলি যে ওয়েলবিং ইন্ডেক্স আর কি, যে তিনি কেমন বোধ করছেন। ধরুন বয়স্ক মানুষদের গায়ে ব্যথা থাকে, হঠাৎ করে দেখা গেল যে ব্যথা খুব বেড়ে গেল, তার সাথে খুব দুর্বল বোধ করছে, তখনই আমরা বুঝতে পারি যে তার অবস্থা একটা পরিবর্তন হয়েছে। সো যখন কেউ বলে যে আমি দুর্বল হয়ে যাচ্ছি, হ্যাঁ আমার জ্বর এসছে বা আমার কাশি হচ্ছে বা সর্দি হচ্ছে, আমার শরীরে মানে কাঁপুনি আসছে আস্তে আস্তে করে, এবং আমি মনে করছি যে আমার হঠাৎ করে খিদে চলে যাচ্ছে, আমার ডায়রিয়া শুরু হয়ে গেল, তো এগুলো ওয়েলবিং ইন্ডেক্স এর মধ্যে পড়ে, এবং এই জিনিসটা কিন্তু খেয়াল করা খুব দরকার। তো তার বাইরেও তাজমির কিছু চমৎকার কথা বলেছেন যে কয়েকটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স আমরা দেখতে পারি, যেটা হলো ফিজিক্যাল ইন্ডেক্স, যে ঘরে বসে এটা খুব সহজে আমরা মাপতে পারি। যেটাকে আমরা বলি প্রথম হলো যে পালস মাপা, যে তার হার্টবিট নর্মালি যেমন ছিল তার থেকে যদি হঠাৎ করে খুব বেড়ে যায়, দেখা গেল যে সেটা 100-র উপরে চলে গেল অনেক রোগী, কিন্তু প্রথম সিমটমটাই হতে পারে পালস বেড়ে যাওয়া, এবং সেটি হয় যখন আমাদের শরীরের ইমিউন সিস্টেম আপনার অগোচরে কাজ শুরু করে দেয়। আমি মজার কথা বলি, আমার নিজেরই কোভিড ইনফেকশন হয়েছিল ডিসেম্বরে, এবং তাজবির ভাইয়েরও হয়েছিল, এবং আমার ভেরি ফার্স্ট সিমটম যেটা ছিল সেটা হলো দুর্বলতা, এবং আমার হার্টবিট খুব বেড়ে গেল, এবং আমি খুব চিন্তা করলাম যে আমার তো হার্টবিট সাধারণত ভালো থাকে, হঠাৎ করে প্রায় 120-এর কাছাকাছি। তো ওল্ড মানুষদের যেটা আমরা দেখি, বয়স্ক মানুষদেরকে, সেটা দেখি যে কোনো সিমটম ছাড়াও হার্টবিট বেড়ে যায় হঠাৎ করে। তো এটা ইম্পর্টেন্ট জিনিস, হার্টবিটটা মনিটর করা খুব সহজে মাপা যায়। আপনি যদি আপনার হাতের এই যে পালস, যেটাকে আমরা বলি যে পালস মাপা, খুব ইম্পর্টেন্ট জিনিস। দ্বিতীয় যেটা আমরা করতে পারি সেটা হলো যে তাজবির বলেছেন ব্লাড প্রেশার মাপা। যদি হঠাৎ করে দেখা যায় যে ব্লাড প্রেশার কমে যাচ্ছে এবং উইক বোধ করছে, সেটি কিন্তু একটা ইম্পর্টেন্ট সাইন। সেটি হতে পারে যে বডির যে ইমিউন সিস্টেম সেটাকে অ্যাক্টিভেট করে দিয়েছে, ফাইট করছে, এবং ব্লাড প্রেশার কমে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো টেম্পারেচার মাপা। প্রত্যেকের বাসায় কিন্তু থার্মোমিটার আছে, এবং টেম্পারেচার মাপাটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনার শরীরের তাপমাত্রা বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্যারাসিটামল বা টাইলেনল এই জাতীয় ওষুধ শুরু করতে হবে, যাতে তাপমাত্রা নাগালের বাইরে না চলে যায়। এবং বয়স্ক মানুষদের তাপমাত্রা বাড়ার সাথে সাথে কিন্তু শরীরে ডিহাইড্রেশন খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাপমাত্রার বাইরে কি দেখা যায় সেটা হলো পালস অক্স, যেটা আমাদের তাজবির খুব ভালোভাবে বলেছেন। পালস অক্স কিন্তু আমি সবাইকে বলবো যে পালস অক্স একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে হাইপক্সিয়া, যেটা যখন পালস আমাদের অক্সিজেন মাত্রা কমে যায় এবং হ্যাপি হাইপক্সিয়া হয়, তার মানে আপনি ভালো বোধ করছেন কিন্তু আপনার শরীরের অক্সিজেন বিরাট ঘাটতি হয়ে গেছে। আর সেই জন্য আমরা যেটা করি, আমরা পালস অক্স এরকম একটা যন্ত্র, যে এই যে আমি আমার হাতের মধ্যে দিয়েছি পালস অক্স দেখতে পাচ্ছেন, এই পালস অক্স যন্ত্রটা আমরা দেখতে পারি। যেমন এই মুহূর্তে এটা দেখাচ্ছে যে আমার পালস অক্স হলো 96, আমার হার্ট রেট হলো 83। তো খুব 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 তাড়াতাড়ি,
খুব তাড়াতাড়ি এই যন্ত্রটা আমাদের এখানে $20 থেকে $30 মধ্যে পাওয়া যায়। বাংলাদেশে 2,500 টাকা থেকে আরো দামি পালস অক্সও পাওয়া যায়। আমি মনে করি যে প্রত্যেকের বাসায় আগে যেমন থার্মোমিটার একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, এরকম একটা পালস অক্স মেশিন কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমি জানি প্রথম দিকে বাংলাদেশে ঘাটতি ছিল, কিন্তু এখন পাওয়া যায়। এবং আপনাদেরকে খুব দামি কোনো অপশনে যাওয়ার দরকার নেই, কম দামি একটা পালস অক্স। আমি যদি বলি যে পরিমাপ করার সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনটা, আমি বলবো যে পালস অক্স, তারপরও টেম্পারেচার, হার্ট রেট, এবং প্রত্যেকটা পালস অক্স মেশিনে কিন্তু তারা কিন্তু আপনার হার্ট রেটও মেজার করে। সো ওটা দিয়ে আপনারা করতে পারেন এবং সেগুলো আপনারা লিখে রাখতে পারেন। যদি বেড়ে যায় তখন আপনারা জানাবেন। আমি জানি যে ক্লিক হেলথ যে কাজটা করে, ক্লিক হেলথে আপনারা রোগীকে একটা সুন্দর অ্যাপ দিয়ে দেন, কিংবা রোগীকে যারা টেক কেয়ার করছে তাদের একটা অ্যাপ দিয়ে দেন, এবং সেখানে টেম্পারেচার, পালস, ব্লাড প্রেশার সবকিছুই আছে, অক্সিজেনেশন। তো ওটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে যে ডাক্তার বা নার্সরা ওটা দেখছেন, তারা তো মনিটর করছেন। ক্লিক হেলথের পিছনে যারা কাজ করছে তারা সাথে সাথে তৎপর হয়ে বলতে পারে যে হ্যাঁ, আপনার যে বাবা, ওনার এই জিনিসগুলো আমরা দেখছি, এখন ওনার ঘরে থাকা ঠিক না, এখনই ওনাকে হাসপাতালে স্থানান্তর করা দরকার। অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন। আসলে সত্যি কথা বলতে কি 24 ঘন্টায় 24x7 ক্লিক হেলথ এই জিনিসগুলো মনিটর করে, এবং আমরা জানি যে আমাদের পরিবারের বয়স্ক সদস্যটি, বাবা বা মা, এনারা হয়তো অনেকেই আমাদের কাছে নেই, তাদের জন্য আমাদের মন কাঁদে, খারাপ লাগে, এবং তাদের যে একটা কনস্ট্যান্ট সুপারভিশন, সেই জায়গাটা মনে হয় ক্লিক হেলথ আস্থা অর্জন করতে পারবে। আমি এই পর্বে একটু পালস অক্সিমিটারের ব্যবহার সম্পর্কে আবার জানতে চাইবো। আমি ডক্টর তাজবিরুল ইসলামের কাছে জানতে চাইবো যে পালস অক্সিমিটার বাসায় যদি বয়স্ক কোনো সদস্য থাকেন তিনি কিভাবে ব্যবহার করবেন। ধন্যবাদ প্রফেসর সঞ্জিদা। আসলে পালস অক্সিমিটারটা খুব একটা ইম্পর্টেন্ট টুলস হয়ে দাঁড়িয়েছে এই কোভিড-19 প্যান্ডেমিকে। কারণ হচ্ছে আমাদের প্রথম সমস্যাটাই হচ্ছে অক্সিজেন মাত্রাটা কমে যাচ্ছে। আর পালস অক্সের আরেকটা সুবিধা যেটা ডক্টর আতিকুজ্জামান বললেন, যে এটা দিয়ে হার্ট রেটটাও মাপা যায়। অনেক সময় দেখা যায় হার্ট রেটটাই প্রথমে বলে দিচ্ছে পেশেন্টের মনে একটু কিছু একটা প্রবলেম হচ্ছে, যদি হার্ট রেট বেড়ে যায় বা কমে যায়, দুইটাই বলছে যে এটা কিছু একটা প্রবলেম হচ্ছে। তো পালস অক্সিমিটারের সুবিধাটা মানে ইউজ করাটা খুবই ইজি, যেটা ডক্টর আতিক দেখালো আজকে, যে এটা জাস্ট ফিঙ্গারে দিবে। মনে রাখতে হবে যে নেইল পলিশ যদি না থাকে, যারা নেইল পলিশ হলে হয়তো রিডিংটা অন্যরকম আসবে, তো সেটা একটু খেয়াল রাখতে হবে। আর নাম্বার 2, যে এটা তো ব্যাটারি লাগে, সেটাও খেয়াল রাখতে হবে যে ব্যাটারিটা ঠিক আছে কিনা। অনেক সময় ব্যাটারি যদি উইক হয়ে যায় তাহলে হয়তো পালস অক্সিমিটারের রিডিংটা ঠিক আসবে না, তো সেটা একটা চেক করা যায়। কিন্তু ব্যাটারির স্থায়িত্ব অনেক, একটা ব্যাটারি অনেক দিন চলে আসলে। তো এটা একটা। নাম্বার 2 হচ্ছে, যদি দেখি যে ফিঙ্গারে আমরা পাচ্ছি না, তো এটা ফিঙ্গারে দিবে, ফিঙ্গারে দিয়ে কিছুক্ষণ ওয়েট করবে, কিছুক্ষণ ওয়েট পর একটা স্থিতিশীল আসবে, তখন একটা নাম্বার আসবে যেটা হচ্ছে ফিক্স নাম্বার। প্রথমে হয়তো এটা আপ এন্ড ডাউন করবে, একটা বার থাকবে, বার আপ এন্ড ডাউন, একটা বারের মতন জিনিস থাকবে যেটা আপ এন্ড ডাউন করছে, তার মানে টেকিং দ্য রিডিং। যখন বারটা থেমে যাবে, থামবে না, ওইটা স্টিল আপ এন্ড ডাউন করবে, কিন্তু নাম্বারটা স্থিতিশীল আসবে, যেটা আতিক দেখালো যে ওর স্যাচুরেশন 99%, হুইচ ইজ সুপার অক্সিজেনের মাত্রা, আর হচ্ছে হার্ট রেট ছিল 83। তো ওইটা দেখা হলো। কোনো যদি দেখি যে ফিঙ্গারে আসছে না, একটা ফিঙ্গারে, আমরা অন্য ফিঙ্গারও ট্রাই করতে পারি। অনেক সময় আমরা কিন্তু ওই একই যন্ত্রটা, কারো যদি ফিঙ্গারে প্রবলেম থাকে, ধরেন অ্যাম্পুটেশন হয়ে, যাদের হাত নাই ধরেন, বা হচ্ছে হাতের ফিঙ্গারে তার প্রবলেম আছে, ফিঙ্গার নাই, কারো অনেক সময় একটা ডিজিজ আমরা জানি রেনল্ডস ডিজিজ, যাদের ব্লাড সার্কুলেশনের প্রবলেম হচ্ছে, যাদের ফিঙ্গারে আমরা সিগন্যালটা পাচ্ছি না, তখন আমরা কি করব? তখন কিন্তু আমরা ওই একই যন্ত্রটা কিন্তু কানেও দিতে পারি, কানে দিলেও সেখানেও কিন্তু আমরা অক্সিজেন মাত্রাটা মাপতে পারি। তো এটা হচ্ছে ভেরি নন ইনভেসিভ ওয়ে, কোনো ব্লাড ড্র করার দরকার নাই, ব্লাড টানতে হবে না, কোনো ইনজেকশন লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট পুট দ্য ডিভাইস অন দ্য ফিঙ্গার অর ইন দ্য ইয়ার। ফিঙ্গার হচ্ছে প্রেফারেবল, ফিঙ্গার যদি না থাকে তাহলে হচ্ছে ইয়ার, আর লাস্ট অপশন উইল বি দ্য টো। আপনার আঙ্গুলেও দেওয়া যায়, পায়ের আঙ্গুলেও দেওয়া যায়, দিয়ে রিডিংটা নেওয়া যায়। কিন্তু একটু ওয়েট, ফিঙ্গারে যখন আমরা ডিভাইসটা দিচ্ছি বা পায়ের আঙ্গুলে বা হচ্ছে কানে, কিছুক্ষণ ওয়েট করার পর, কিছুক্ষণ মানে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড করার পর যে রিডিংটা আসবে সেই রিডিংটা আমাদের নিতে হবে। এটা খুবই সহজ, এবং এটা যেটা আতিক বললো যে আমরা এতদিন
টেম্পারেচার মাপতাম, থার্মোমিটারটা বাসায় থাকতো, ব্লাড প্রেশার মেশিন একটা বাসায় থাকতো, এখন মানে পালস অক্সিমিটার যন্ত্রটাও বাসায় থাকা উচিত। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। তার মানে এখন নিউ নর্মালের মধ্যে একটা নতুন জিনিস আমাদের বাসায় যোগ করতে হবে, সেটা হচ্ছে পালস অক্সিমিটার। এবং আমাদের অনেকেরই কিন্তু বাবা মা আমাদের থেকে দূরে থাকেন, হয়তো তারা বাংলাদেশে আছেন বা অন্য শহরে আছেন। অনেক সময় দেখা যায় যে পরিবারে হয়তো কোনো এমন কেউ তার যত্ন নিচ্ছে যে হয়তো অনেকটুকু বোঝেন না। কাজে প্রথমেই যদি আমরা দেখে নেই যে হাতে রিডিং পাচ্ছি না, ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে হাতে না পেলে কিছুক্ষণ দেখবো, কানে দেখবো, কানের লতি যেটা আমরা বলছি সেখানে, এবং সেখানে যদি না হয় আমরা পায়ের আঙ্গুলো দেখবো। এই যে নতুন নতুন কথাগুলো বয়স্কদের যত্নের জন্য, এগুলো কিন্তু আমরা প্রথমবারের মতন বলছি। এবং এই বলাতে দর্শক আপনাদেরকে আমরা সাথে চাই। আমরা চাইবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের বিভিন্ন ক্লিক হেলথের ফেসবুক, টুইটার, বিভিন্ন যে পেজগুলো আছে সেখানে আপনারা আমাদেরকে করবেন, এবং আমরা একসাথে নতুন জিনিসগুলো নিয়ে সামনে এগিয়ে যাব। এবং এই নতুনত্বের প্রসঙ্গেই আমি বলতে চাই যে ক্লিক হেলথের আইডিয়াটা কিন্তু সম্পূর্ণভাবে বাংলাদেশে নতুন। কি নতুন এই জিনিসটা আসলো সেটা জানার জন্যই এবার আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব ক্লিক হেলথের প্রেসিডেন্ট মৃদুল চৌধুরীকে, যিনি ক্লিক হেলথ আমাদের কিভাবে স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে পারে সেই প্রসঙ্গে বলবেন। মৃদুল চৌধুরী। থ্যাংক ইউ সো মাচ প্রফেসর সঞ্জিদা। আমি ছোট করেই বলি, অনেকটা প্রসঙ্গ চলে এসছে ডক্টর তাসবির এবং ডক্টর আতিকের কথার মাধ্যমে, তাও আমি কিছুকে রিপিট করতে হলেও তাও বলি যে আমাদের এই ক্লিক সার্ভিসটা যারাই নেবেন তাদের প্রথমেই একজন ফ্যামিলি ডাক্তার অ্যাসাইন হবেন, যে ফ্যামিলি ডাক্তার কিন্তু প্রোঅ্যাক্টিভলি ওই কেসটা মনিটর করতে থাকবে, রিঅ্যাক্টিভলি না। মানে ইন দ্য সেন্স যে যখন কেউ ফোন করলো তখন সে উত্তর দিল সেরকম নাই। নতুনত্বের ব্যাপারটাই কিন্তু এরকম যে আমরা সাধারণত ডাক্তারের সেবা চিন্তা করলে কিন্তু মনে করি যে আমার ফোনটা তুলে বা আমার ভিজিট করে একজন ডাক্তারের সেবা পেতে হবে। আমরা যেই সেবাটা নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে কমপ্লিটলি অন্যভাবে চিন্তা করা, যেমন একজন ডাক্তার তার উদ্যোগেই সময় মতো প্রোঅ্যাক্টিভলি আমাদের সাথে যারা সাবস্ক্রাইব করবেন তাদের খোঁজ খবর নেবেন। এবং এই ফ্যামিলি ডাক্তার যাকে অ্যাসাইন করা হবে উনি মানে এই কোভিড এর ক্ষেত্রে যেহেতু আলোচনাটা হচ্ছে আজকে, উনি সাহায্য করতে পারেন যে সবসময় রেলেভেন্ট ভাইটালস গুলা চেক করা, কোভিড রিলেটেড সিমটমস। অনেকবারই উঠে এসছে যে আসলে কোভিড রিলেটেড সিমটমস এর আসলে ওরকম কোনো ডেফিনেশন নাই। এটা ডক্টর তাসবির যেরকম খুব সুন্দর করে বললেন, এটা একদম পা থেকে মাথা পর্যন্ত যে কোনো জায়গায় যে কোনো ধরনের সিমটমস আসতে পারে। সো এই সিমটমস গুলো প্রোঅ্যাক্টিভলি মনিটর করা, কোনো আনইউজুয়াল সিমটমস হচ্ছে কিনা, হঠাৎ করে কোনো চেঞ্জ আসছে কিনা, এই রিপোর্ট রেজাল্ট গুলো ইন্টারপ্রিট করতে সাহায্য করা, এই রিপোর্টের রেজাল্টের উপর ভিত্তি করে কি আসলে করণীয়, কখন হাসপাতালে যাওয়া উচিত বা কখন হয়তো বাসাতেই ট্রিট করা উচিত, এই ধরনের যেই উপদেশগুলো দরকার সেই উপদেশগুলোতে সাহায্য করতে পারেন আমাদের ফ্যামিলি ডাক্তার। আর আমাদের একটা আছে যে ক্লিক হেলথে একটা অ্যাপও তারা পাবে, এবং এই অ্যাপটাতে তারা সব এই ভাইটালস গুলো স্টোর করে রাখতে পারবেন। এই অ্যাপটা বিভিন্ন সময় তাদের রিমাইন্ডার দিবে যে কখন কোন ধরনের ভাইটালস তাদের নিতে হবে। এই অক্সিমিটারের কথা উঠে এসছে কয়েকবার, যে অক্সিমিটার রিডিংটা আমরা দিনে কয়বার নিব, অনেক সময় হয়তো মনে করিয়ে না দিলে হয়তো এটা রিডিংটা নেওয়ার কথা মনে থাকে না। কিন্তু একজন ডাক্তারের এই হাসপাতালে যাব কি যাব না এই সিদ্ধান্তটা নিতে গেলে কিন্তু এই কনস্ট্যান্ট মনিটরের ডেটাটা কিন্তু লাগে। আমি যদি শুধু সকালে একবার নেই আর একদম রাতে একবার নেই, ওই ডেটা কিন্তু দিয়ে অনেক সময় কিন্তু ডাক্তার নিতে পারে না। ওটা যদি দিনের মধ্যে আমি অনেকবার নেই এবং ওটা যদি সে কন্টিনিউসলি দেখতে পারে যে একটা চার্ট আকারে যে এইটা ছিল ভাইটালস এর ইয়েগুলো, তখন হয়তো ডাক্তারের পক্ষে এই সিদ্ধান্তগুলো নিতে সুবিধা হয়। এবং মানে আমাদের এই অ্যাপের মাধ্যমে এই মেডিকেল রেকর্ড গুলো ডিজিটাইজ করে রাখা যায়, যাতে করে চট করে আপনি যখনই কোনো ডাক্তারের পরামর্শ নিচ্ছেন চট করে আপনি তাকে ইমেল করে দিতে পারেন, চট করে হোয়াটসঅ্যাপে পুরো আপনার মেডিকেল হিস্ট্রিটা পাঠিয়ে দিতে পারেন, যাতে ডাক্তারও একটা গ্ল্যান্স চট করে আপনার রেকর্ডটা দেখে নিতে পারে। সো এই কথাগুলো মাথায় রেখে আসলে আমরা ক্লিক হেলথের সার্ভিসটা নিয়ে এসেছি, এবং মানে যতদিন যাবে আরো উন্নতি ঘটবে এটাই আমরা আশা করছি। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, একটা জিনিস তো আমরা বুঝতেই পারছি যে এই ধারণাটা একদমই নতুন বাংলাদেশে, এবং আমি যেখানেই থাকি আমার বাবা মা অন্যখানে থাকলেও আমি কিন্তু তাকে মনিটর করতে পারবো। এবং ক্লিক হেলথের এখানে বিভিন্ন লেভেলের, যেটা বলছিলেন যে ফ্যামিলি ডক্টর, সিনিয়র ডক্টর, বিভিন্ন প্রোফাইলের বিভিন্ন লেভেলের ডক্টর আছে, এবং সেই সাথে তাদের যিনি এক্সিস্টিং ডক্টর
সেই পেশেন্টের যিনি এক্সিস্টিং ডক্টর, ক্লিক হেলথ তাদের সাথেও যোগাযোগ করতে আগ্রহী। কাজে এখানে কাউকে রিপ্লেস করা না, এখানে একসাথে সবাই সমন্বিতভাবে এগিয়ে চলার যে জায়গাটা, এই কনসেপ্টটাই ক্লিক হেলথ নিয়ে আসতে যাচ্ছে। আজকের মতো আমার দিক থেকে এখানেই, আমি আবার ডক্টর অনুপমা হকের কাছে ফেরত যাচ্ছি। ডক্টর অনুপমা হক। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডাক্তার সঞ্জিদাকে এবং আমাদের সম্মানিত অতিথিদের এবং ক্লিকের প্রেসিডেন্ট তাকেও। সম্মানিত সুধী, আজকে আমরা জানলাম পরিবারের বয়স্ক মানুষটিকে কখন হাসপাতালে নিতে হবে, তার জন্য কি কি আমাদের দেখতে হবে। আর যদি হাসপাতালে না নিয়ে বাসাতেই রেখে তার যত্ন করতে হয়, তাকে সুস্থ করে তুলতে হয়, তাহলে আমরা ঠিক কি করব, কিভাবে করব, এই বিষয়ে শুনবো আমরা এর পরের অনুষ্ঠানে। দেখতে ভুলবেন না কিন্তু। আপনাদের সবাইকে পরের অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এবং ক্লিকের পক্ষ থেকে আমাদের সম্মানিত অতিথি ডক্টর আতিক, ডক্টর তাসভির, সঞ্চালিকা প্রফেসর ডাক্তার সঞ্জিদা এবং আমাদের প্রেসিডেন্ট মৃদুল চৌধুরীকে, এবং সর্বোপরি আপনারা যারা সবাই আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সেই দর্শকদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি ডাক্তার অনুপমা হক। সবাই সুস্থ থাকুন, করোনা সংক্রান্ত সাবধানতাগুলো মেনে চলুন, আর আমাদের পরিবারের, আমাদের একান্ত আপন বয়স্ক মানুষগুলোর যত্ন নিন। অসংখ্য ধন্যবাদ। বিদায়। আপনাকে সাহায্য করতে ক্লিক হেলথের রয়েছে নানাবিধ সেবা ব্যবস্থা। আমাদের ডাক্তার আপনার প্রিয়জনের পাশে থাকবে আপনারই ছায়া হয়ে। শারীরিক মানসিক অবস্থার হালনাগাদ তথ্য দিয়ে আপনাকে সম্পৃক্ত রাখবে প্রতিনিয়ত। নিবিড় সম্পর্ক আর মমতা নিয়ে স্বাস্থ্য সহায়ক বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। আপনি হয়তো এই মুহূর্তে দূরে আছেন, কিন্তু আমরা আপনার প্রিয়জনের পাশে আছি, আপনারই নির্ভরযোগ্য প্রতিনিধি হয়ে।